এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে রোববার রাত ২টার দিকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। রাতেই বাফুফের পক্ষ থেকে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অসাধ্য সাধন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করলো। সেই সাথে খুলে গেছে ফিফা নারী বিশ্বকাপ খেলার সম্ভাবনার দুয়ার। লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলারও উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ক্রীড়া ইতিহাসে এটি অন্যতম সেরা অর্জন। এই অর্জন এলো যে আফিদা ঋতুপর্ণাদের হাত ধরে তাদের দেয়া হয়েছে সরকার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে নারী ফুটবল দলকে সরাসরি হাতিরঝিলে নেওয়া হয়। আফিদারা অনুষ্ঠানের স্থলে পৌঁছালে তাদের ফুলেল অভ্যর্থনা জানান বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বাংলাদেশের মেয়েদের ফুটবল খেলা এটা শুধুমাত্র স্পোর্টিং ইভেন্ট না, এটা একই সঙ্গে একটা বড় কালচারাল ফেনোমেনা, যে কারণে আপনারা দেখেছেন যে এবার ২১ পদক নারী ফুটবল দল পেয়েছে। আমি জানি যে তারা আরও বহুদূর যাবে, সামনে তারা অনেক কিছু অর্জন করবে। ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমার ভুটান লিগ খেলতে থিম্পু যাওয়ার কথা। এ কারণে ফুটবল দল ঢাকায় পৌঁছাতেই গভীর রাতে সংবর্ধনার আয়োজন করা হয়। খেলোয়াড় ও কোচ পিটার বাটলার দারুণ সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ফুটবল ফেডারেশনের প্রতি। খুবই ভালো লাগতেছে, এই মোমেন্টটা কখনো ভোলার মতো না। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো ভালো কিছু করতে পারি। শুধু সাউথ এশিয়া না, এশিয়া না, আমরা যেন বিশ্ব মঞ্চে দেশকে আরো অনেক দূর নিয়ে যেতে পারি। ফুটবল খেলা কোনো ইন্ডিভিজুয়াল খেলা না। আমরা জানি, আমরা বাংলাদেশের মেয়েরা জানি কিভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয়। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদেরকে নিরাশ করব না। আমরা শুধু এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। বাছাই পর্বে বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তানকে হারিয়ে সি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রশাসনকে দলবাজি ছাড়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। না হলে পরিণতি আওয়ামী লীগের মতো হবে বলে মন্তব্য করেছেন তিনি। রোববার রাজশাহীতে পথসভা থেকে এমন হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এর আগে চাঁপাইনবাবগঞ্জে পদযাত্রা করে এনসিপি। রোববার বিকেলে রাজশাহী নগরীর রেলগেট এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। অংশ নেন দলের শীর্ষ নেতারা। পরে সাহেববাজার 0 পয়েন্টে পথসভা করে এনসিপি। এ সময় প্রশাসনকে দলবাজি থেকে বিরত থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম। আমাদের স্বপ্ন ছিল না কেবল শেখ হাসিনার পতন, আমাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশ, সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুনর্গঠন। কিন্তু বন্ধুগণ, দুঃখের কথা, 5ই আগস্টের পরে নানান শক্তির ষড়যন্ত্রে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে। দলের আরেক নেতা সার্জিস আলম বলেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনের কোনো সুযোগ নেই। যতদিন না বাংলাদেশের এই ছাত্র জনতার মনে হচ্ছে যে 24-এর অভ্যুত্থানে আমাদের দেখা স্বপ্নগুলো এখন অনেকটা পূরণ হয়েছে, ততদিন পর্যন্ত আমাদের এই জুলাই চলবে। নতুন বাংলাদেশে স্বৈরাচারের ঠাঁই হবে না বলে সাফ জানিয়ে দেন তাসনিম জারা। আমরা আর ওই বাংলাদেশে ফেরত যাব না যেখানে রাষ্ট্রের পুলিশ বাহিনী, রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী নিজের নাগরিককে গুম করে, খুন করে। এইটা কোনো রাষ্ট্র হতে পারে না। এর আগে চাঁপাইনবাবগঞ্জে পদযাত্রা করেন এনসিপি নেতারা। সেখানে গণ অভ্যুত্থানে শহীদ তারেকের পরিবারের সঙ্গে দেখা করেন তারা। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। দেশকে দ্রুত গণতান্ত্রিক ধারায় ফেরাতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি আহ্বান জানান। জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। এতে যোগ দেন বিভিন্ন দলের নেতা ও বিশিষ্টজনেরা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য ধরে রাখার উপর গুরুত্ব দেন আলোচকরা। বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকতে পারে, তবে আলোচনার মধ্য দিয়ে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে।
দ্রুতই গণতন্ত্রে ফিরতে সবাইকে একসাথে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। 2016 সালে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলেছি, আমরা 2023 সালে 31 দফার কথা বলেছি, যেখানে আমরা পুরো রাষ্ট্র সংস্কারের কথা বলেছি। তো কোথায় প্রবলেমগুলো হচ্ছে আমি বুঝতে পারি না। তার ভোট প্রদানের মধ্য দিয়ে তার সেই মতকে প্রতিষ্ঠিত করবে এবং সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। বিএনপি সংস্কারের বিপক্ষে একটি মহল এমন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্র বা জুলাই বিপ্লবের পক্ষের শক্তি নয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই রাষ্ট্র সংস্কারে শুরু হয় দফায় দফায় আলোচনা। ঐকমত্য কমিশনের আলোচনায় যোগ দিয়ে মতামত দিচ্ছে বিএনপিও। জুডিশিয়ারির ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, দুদকের ক্ষেত্রে এবং আরও অন্যান্য ক্ষেত্রে, যেমন নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে বহু জায়গায় আমরা একমত হয়েছি। সংস্কার ইস্যুতে বিএনপির সবশেষ মতামত তুলে ধরতে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে রোববার আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে দলটির মহাসচিব জানান, বাস্তবায়নযোগ্য না হওয়া সত্ত্বেও জাতীয় ঐক্যের স্বার্থে অনেক সংস্কার প্রস্তাবে একমত হয়েছে বিএনপি। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে আমরাই সবচেয়ে সক্রিয়। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফ্যাসিবাদ কায়েম হয়, ঠিক তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল, ভঙ্গুর ও অকার্যকর হয়। সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম আপনার কথা বলছেন যেগুলো সঠিক নয়। বিএনপি সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া, তার সম্পর্কে আপনার বিরূপ মনোভাব সৃষ্টি করার চেষ্টা, এটাতে লাভ হবে না। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়েও দলের অবস্থান তুলে ধরে বিএনপি। কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবেন না। এটা সাথে আমরা এটা বলেছি, প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। এটাই ছিল আমাদের শর্ত। কোনো বিশেষ দলের সুবিধা নয়, দেশের স্বার্থে সংস্কার প্রয়োজন বলে জানান দলটির নেতারা। আমরা সংস্কারের প্রস্তাবও আমরা দিয়ে রাখছি। আমরা বিচারের ব্যাপার আমরা বহু আগে বলেছিলাম যে আরেকটা ট্রাইব্যুনাল করা হোক। আমরা বহু আগে বলেছিলাম আর কি যে ইনভেস্টিগেশন অফিসারগুলো আরও বেশি করে নিয়োগ করা হোক, শোনা হয় নাই। কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও কমিশনের বেশিরভাগ সুপারিশের সঙ্গে বিএনপি একমত বলে জানিয়েছেন দলটির নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন থেকে জুলাই গণ অভ্যুত্থান, সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। 36 দিনের আন্দোলনের অন্যতম মোড় ঘোরানো কর্মসূচি ছিল জুলাইয়ের প্রথম দিকের বাংলা ব্লকেট কর্মসূচি। আওয়ামী সন্ত্রাসীদের রক্তচক্ষু উপেক্ষা করে এই কর্মসূচি সফল করেন শিক্ষার্থীরা। 1 জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। 2 জুলাই বিকেলে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। দাবি আদায়ে 5 জুলাই পর্যন্ত বিকেলে একটি নির্দিষ্ট সময় ধরে শাহবাগ অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। স্বৈরাচার হাসিনা সরকার দাবি উপেক্ষা করলে এবার 7 জুলাই থেকে বাংলা ব্লকেট কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। আশানুরূপ প্রশাসন থেকে যখন আমরা কোনো ফল পাচ্ছিলাম না, তখন সিদ্ধান্ত আসে যে আমরা বাংলা ব্লকেট করব। বাংলা ব্লকেট এবং পরবর্তী সব কর্মসূচি আসলে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং জনমনে আমাদের আন্দোলনের প্রতি সমর্থন বাড়তে থাকে। 7 জুলাই থেকে 9 জুলাই রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব, ফার্মগেট সহ গুরুত্বপূর্ণ সব সড়কই অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে ঢাকা আরিচা মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, চট্টগ্রাম খুলনা, রংপুর, বরিশাল সহ সারা দেশে বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বন্দর নগরী চট্টগ্রাম ও ময়মনসিংহে রেলপথ অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ব্যারিকেড ভেঙে আমরা বেরিয়ে যেমন কোটবাড়ি এই জায়গাটায় যখন আমরা অবস্থান নিয়েছিলাম, সেদিন আমরা রাতের 12:30 পর্যন্ত আমরা এখানে অবস্থান নিয়েছিলাম। এরপর আবার পুলিশের বাধাকে উপেক্ষা করে 11 জুলাই থেকে টানা অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
গার্ডিয়ান যাদের কাছে পর্যন্ত আমরা ততক্ষণ পর্যন্ত পৌঁছাতে পারিনি, সিনিয়র সিটিজেন, তারা যাতে এই জায়গার জিনিসটা এনগেজ ফিল করে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে যখনই আমরা কোনো একটা পয়েন্ট ব্লক করছি, কিন্তু মানুষ আসলে আমাদের সাপোর্ট দিচ্ছিল, বলছিল যে 2 দিন কষ্ট করবো, 1 সপ্তাহ কষ্ট করবো, কিন্তু হলো গিয়ে আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতিপুতিরা যাতে হলো গিয়ে এই যে পরবর্তী যে তাদের উপর যে বৈষম্য, সেই জিনিসটা না হয়। আওয়ামী সন্ত্রাসীদের সকল ধরনের হুমকি রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন ধরে রাখে শিক্ষার্থীরা। সভাপতি ক্যান্ডিডেট ছিলেন, তারা হলের গেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দাঁড়াই ছিলেন। শিক্ষার্থীরা সমস্ত ভয়কে জয় করে কিন্তু তারা রাজপথে নেমে এসেছে। 36 দিনের গণ অভ্যুত্থানে হাসিনার নির্দেশে শিশু থেকে সব বয়সী সহস্রাধিক মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এরপর গণ অভ্যুত্থানের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা 5 আগস্ট পালিয়ে যায় ভারতে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদা দাবি সহ দলীয় শৃঙ্খলা ভঙ্গে জড়িত থাকায় গাজীপুর মহানগর বিএনপির 4 নেতাকে বহিষ্কার করেছে দলীয় হাইকমান্ড। রোববার বিএনপির সহ দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়। বহিষ্কৃতরা হলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী। তাদের বিএনপির সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে রবিবার দুপুরে চাঁদাবাজি মামলায় টঙ্গীর একটি রেস্তোরাঁ থেকে মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ। আগামী কয়েক মাস সারা দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। গত 1 মাসে আক্রান্ত হয়েছেন 6,500-এর বেশি মানুষ, আর মারা গেছেন 22 জন। পরিস্থিতি মোকাবেলায় তৃণমূল পর্যায়ে পরীক্ষা ও চিকিৎসা সুবিধা নিশ্চিতে এখনই ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। সেই সঙ্গে মশা নিধন কার্যক্রম আরও জোরদারের পাশাপাশি বাড়াতে হবে জনসচেতনতা। রাজধানী সহ সারা দেশেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তবে উপজেলা বা ইউনিয়নে পরীক্ষা ও চিকিৎসার যথাযথ ব্যবস্থা না থাকায় চাপ বাড়ছে রাজধানী সহ বিভিন্ন বড় শহরগুলোতে। জ্বর, তীব্র গা ব্যথা, পেট ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে আসছেন নতুন রোগী। আলাদা ডেঙ্গু ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। রাজধানীর পাশাপাশি অন্যান্য এলাকা থেকে আসা রোগীর ভিড় সামলাতে হচ্ছে চিকিৎসকদের। গত 1 মাসেই কেসের পরিমাণ বেশি পাচ্ছি, ধীরে ধীরে রাইজ করছে। বাহির থেকে অনেক দূর থেকে পেশেন্ট আসছে, এই প্রবণতা এখনো অত বেশি না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শঙ্কা করছেন মশা নিধন কার্যক্রম কাঙ্ক্ষিত পর্যায়ে না পৌঁছানোয় এবং সাধারণের সচেতনতার অভাবে সংক্রমণ আরও বাড়বে। মশার বিস্তারের ধরন, এটা যতগুলো জরিপ হয়েছে সবগুলো দেখা যাচ্ছে ঊর্ধ্বগতি। যদি ভিন্ন সেরোটাইপ এই বছর হয় গতবারের চাইতে, তাহলে কিন্তু গুরুতর রোগীর সংখ্যা অনেক বাড়বে। সেদিক দিয়েও কিন্তু আমাদের একটা খুবই আশঙ্কার বিষয় আছে। রোগীর চাপ মোকাবিলা এবং সেবা নিশ্চিতে বিকেন্দ্রীকরণকে একমাত্র সমাধান মনে করছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রচুর জ্বরের পেশেন্ট এখন, যে কেউ যে কোনোভাবে জ্বরে আক্রান্ত হতে পারে ডেঙ্গি, চিকুনগুনিয়া, কোভিড অথবা সিজনাল ফ্লু। এটা নিজে থেকে বোঝা কঠিন। আপনি নিকটস্থ কোনো একটা হাসপাতালে যান। এই রোগীর চাপটাকে বিকেন্দ্রীকৃত করা উচিত, যেন যারা টেস্ট করতে চান তারা যেন তার বাসার কাছেই সরকারি হারে টেস্টটা করতে পারেন। কিন্তু সবাইকে যদি বড় বড় হাসপাতালে এসে ভিড় করে টেস্ট করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য, প্রাথমিক চিকিৎসার জন্য, তাহলে কিন্তু গুরুতর রোগীর সংখ্যা বাড়লে সেটা সামাল দেওয়া যাবে না। ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিয়মিত সরকারি কার্যক্রমের তাগিদ বিশেষজ্ঞদের। পাশাপাশি মশা নিধনে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান তাদের। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আল-আমিন। আল-আমিন, বরিশালে ডেঙ্গু পরিস্থিতি অনেকটা ভয়াবহ বলে খবর পাওয়া যাচ্ছে, তো কি পরিমাণ রোগী আসলে আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে এবং হাসপাতালগুলোতে চিকিৎসা কেমন চলছে? এই ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন এবং জনসচেতনতা বাড়াতে কি উদ্যোগ নেওয়া হচ্ছে?
জি দেখুন, প্রথমে জানিয়ে রাখি যে আসলে বরিশালের বিভাগের মধ্যে কিন্তু বরিশালের বরগুনা জেলা যেটি রয়েছে সেখানে কিন্তু আসলে এই ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। এর মধ্যে আমরা যেটি দেখেছি যে প্রায় 5,500-এর মতো এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে, যার মধ্যে কিন্তু 3,000-এর বেশি রোগী হচ্ছে যে বরিশালের বরগুনা জেলায় যেটি রয়েছে সেখান থেকে কিন্তু আসলে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ এবং বরিশাল জেনারেল হাসপাতালে কিন্তু রোগী ভর্তি হচ্ছে। আমরা বরিশাল সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে গতবার যে ডেঙ্গুতে আক্রান্তর সংখ্যা ছিল বরিশালে তার চেয়ে কিন্তু এখন অনেকটাই কমেছে বরিশালে। সেক্ষেত্রে কিন্তু বরিশালে রোগীর সংখ্যা একেবারেই কম এবং বরিশালে মৃত্যু হারও কম। এ পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে, এর মধ্যে কিন্তু 6 জন রয়েছে বরিশালের বরগুনা জেলায় এবং বাকি 6 জন রয়েছে বরিশালের বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু ছড়িয়ে রয়েছে। তার মধ্যে আমরা যখন কথা বলেছিলাম বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের সাথে, তারা যেটি বলছেন যে হাসপাতালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যারা আসছেন তারা কিন্তু বেশিরভাগই বরিশালের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে ভর্তি হচ্ছেন এবং যারা বেশি অসুস্থতা বোধ করছেন তারাই কিন্তু আসলে এখানে এসে ভর্তি হচ্ছেন এবং সেখানে ডাক্তাররা যে চিকিৎসার ব্যবস্থা সেটি কিন্তু তারা নিয়ে রেখেছেন এবং সব মিলিয়ে কিন্তু বরিশাল সিটি কর্পোরেশন কিন্তু ইতিমধ্যে তাদের সার্বিক যে ব্যবস্থা এবং ফগার মেশিন দিয়ে স্প্রে করা, হ্যান্ড স্প্রে করা সেগুলো কিন্তু আসলে চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু বরিশাল নগরী 30টি ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ কম রয়েছে এবং বরিশালের বরগুনা জেলায় কিন্তু আসলে এই প্রকোপ বেশি রয়েছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। বরিশাল থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে আটক করেছে সেনাবাহিনী। রোববার রাতে শহরের চৌধুরী বাজার খোয়াইমুখ এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায় গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে সাকিবকে আটক করে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করে। তাকে আদালতে তোলার কথা রয়েছে। গত 9 মে সন্ধ্যায় হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসান সহ 4 জনকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে সাকিবের বিরুদ্ধে। এ ঘটনায় সাকিবকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 6 মে সংগঠন থেকে বহিষ্কার করা হয় তাকে। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলে যোগ দেন হাজারো মানুষ। রোববার পুরান ঢাকার হোসাইনি দালান থেকে শুরু হয়ে ধানমন্ডির জিগাতলায় শেষ হয়। কারবালার স্মরণে মখমলের চাঁদোয়ার নিচে বহন করে নেওয়া হয় ইমাম হোসেনের প্রতীকী কবর। আশুরার আয়োজন ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পরনে কালো কাপড়, মাথায় বাঁধা কালো পতাকা, শিশু থেকে বৃদ্ধ সব বয়সী নারী পুরুষের কণ্ঠে শোকের মাতম। রোববার সকালে পুরান ঢাকার হোসনি দালান থেকে শুরু হয় তাজিয়া মিছিল। ধানমন্ডির জিগাতলা পর্যন্ত শোক আর প্রতিবাদে সামিল হন 6 থেকে 7 হাজার মানুষ। তারা বলেন, কারবালার প্রান্তরে মহান আত্মত্যাগ, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ন্যায়ের পথে চলার সাহস ও শক্তির উৎস। সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যের আহ্বান তাদের। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিবাদ আজকের শোক মিছিল। ইমাম হোসেনের যে 6 মাসের বাচ্চা আলিয়াসগার, ওইটা স্মরণে আমাদের ওই যে ঝুলাটা। আলা হোসেন সত্যের জন্য স্যার ঝুঁকিয়েছে, আমরাও সত্যের পড়তে স্যার ঝুঁকাতে রাজি আছি। এজিদ বাহিনীর তিনারে বেজুলুম কাতিল করা হয়েছে, ঠিক আছে, এই কারণে তারই শোক দিবস, তার অনুসারী করে এই জুলুস, এই মিছিল। আশুরার মিছিলের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ছিল সতর্ক উপস্থিতি। এছাড়া ছুরি, কাঁচি, বল্লম, লাঠি বহনে ছিল নিষেধাজ্ঞা। আমাদের দুলদুল আছে, ঘোড়ার পাট আছে, এটা জারি মোবারক, এটা নিয়ে আমরা যাচ্ছি। এটা মানুষকে বোঝানোর জন্য যে আজকে 10ই মহরম, যে আজকে দিনে উনি যে জীবন দিয়ে যে ইসলামকে জীবিত করেছেন অন্যায় বিরুদ্ধে, যার ফলে আজকে মিছিলটা আমাদের। নফল রোজার পাশাপাশি বিশেষ ইবাদত বন্দিগিতে দিনটি পার করেন মুসলিমরা। হিজরি 61 সনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন এবং তার পরিবারের সদস্যরা। এই তাজিয়া মিছিলের মধ্য দিয়ে আবারও স্মরণ করিয়ে দেওয়া হলো ইমাম হুসাইনের আত্মত্যাগ ছিল ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
মালয়েশিয়া ফেরত ৩ জনের কেউ জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হয় তাদের দেশে পাঠানো হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, দেশে কোনো জঙ্গিবাদ নেই, সবার সহযোগিতায় নির্মূল করা হয়েছে। রোববার সকালে শাহজালাল বিমানবন্দরে এসব কথা জানান উপদেষ্টা। পরে উত্তরা পূর্ব থানায় তিনি বলেন, জাতীয় নির্বাচনে নিরাপত্তায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সকাল 11টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে ৩৬ বাংলাদেশি আটক ও ৩ জনকে ফেরত পাঠানোর বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে উপদেষ্টা জানান, আটকদের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমের অভিযোগে বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই। ওই 5 জনদের আসা হয় নাই, তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখি। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে রাজনৈতিক দলসহ সবার প্রস্তুতি প্রয়োজন বলেন তিনি। সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের। আমাদের প্রস্তুতি ঠিক আছে, সবার প্রস্তুতি যদি হয়, 4টার প্রস্তুতি একসাথে হলে কোনো অসুবিধা, আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই। মবের মাধ্যমে বিশৃঙ্খলা এবং ধর্ষণ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানান উপদেষ্টা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত বছর মার্চে পরীক্ষামূলকভাবে জ্বালানি তেল খালাস হয় সমুদ্রের নিচের পাইপলাইনে, কিন্তু এখনও বাণিজ্যিক ব্যবহারে আসেনি ৭,০০০ কোটি টাকার প্রকল্পটি। বিপিসি বলছে, পরিচালন ঠিকাদার নিয়োগে উন্মুক্ত দরপত্র হয়েছে। আগামী জানুয়ারিতে প্রকল্প চালুর আশা সংস্থাটির। অর্থনীতিবিদরা বলছেন, বড় বিনিয়োগের সুফল পেতে দরপত্র প্রক্রিয়া দ্রুত করতে হবে। কম খরচে দ্রুত জ্বালানি তেল খালাসে ২০১৫ সালে সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন বা এসপিএম প্রকল্প হাতে নেয় সরকার। চীনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয় প্রায় ৫,০০০ কোটি টাকা। পরে ৩ দফায় বেড়ে হয় ৭,১২৫ কোটি। গত বছরের মার্চে গভীর সমুদ্র থেকে পাইপলাইনে পরীক্ষামূলকভাবে তেল খালাস হয়। মহেশখালী স্টোরেজ থেকে ডিজেল নেওয়া হয় চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। আর গত আগস্টে পুরো প্রকল্প হস্তান্তর করে চীনা ঠিকাদার। কিন্তু পরিচালন ও রক্ষণাবেক্ষণ ঠিকাদারের অভাবে অলস পড়ে আছে অবকাঠামোটি। বিপিসি বলছে, ঠিকাদার নিয়োগে দরপত্র জমার সময় শেষ হচ্ছে ৮ জুলাই। লাকিলি আমরা যদি পেয়ে যাই, একজন কম্পিটেন্ট অপারেটর পেয়ে যায়, তাহলে এটা তাদেরকে ম্যানুফ্যাকচারিং টাইম দিতে হয়। ওই যে আপনার মোবিলাইজেশন পিরিয়ড 3 মাস সময় লাগে। এটা টাগবোট সংগ্রহ করতে হবে, বেশ বড় কাজ। তো এটা আমরা যে লগ করা হয়েছে যে টাইম ফ্রেম, জানুয়ারিতে আপনার অপারেশনে যেতে পারবো। বিপিসি জানায়, প্রকল্পে 3 বছরের জন্য পরিচালন ঠিকাদার নিয়োগ হবে। তারপর নিয়ন্ত্রণে নেবে বিপিসির পাইপলাইন ট্রান্সপোর্টেশন কোম্পানি। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি তেল খালাসে বছরে ৮০০ কোটি টাকা সাশ্রয়ের সুযোগ দ্রুত কাজে লাগানো উচিত। যদিও এটা জীবাশ্ম জ্বালানি, কিন্তু যেহেতু এটা আমাদের ব্যবহারের ইমিডিয়েট কোনো বিকল্প নেই, সুতরাং সেদিক থেকে হয়তো এটির এই লাইনটি যদি দ্রুত ব্যবহার করা যায়, তাহলে আসলে সরকারের অর্থ সাশ্রয় হবে। এই মুহূর্তে সরকারের যেহেতু রাজস্ব ঘাটতি রয়েছে, রাজস্ব একটা চাপ রয়েছে, সেখানে এই ধরনের একটা সাশ্রয় সরকারের আর্থিক প্রণোদনার হিসেবেই সেটাকে বিবেচনা করা যেতে পারে। এসপিএম প্রকল্পের 2 পাইপলাইনে বছরে খালাস করা যাবে ৯০ লাখ টন পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নীলফামারীতে শ্রমিকের কল্যাণে শ্রম কল্যাণ কেন্দ্র থাকলেও তা কখনো কাজেই আসে না। প্রচারণা না থাকায় এই কেন্দ্রটির কথা জানেন না শ্রমিকরা। অথচ স্বাস্থ্যসেবা, বিনোদন সহ নানান সুযোগ সুবিধা দেওয়ার কথা থাকলেও বছরের পর বছর পড়ে আছে বেহাল। ১৯৭৮ সালে নীলফামারীর সৈয়দপুরে গড়ে তোলা হয় শ্রম কল্যাণ কেন্দ্র। শ্রমিকদের খেলাধুলা, বই পড়া, সংবাদপত্র পাঠের মতো বিনোদনের কথা থাকলেও নেই এসবের কিছুই। জরাজীর্ণ ভবনে নামমাত্র চালু রয়েছে কার্যক্রম। আমরা যাইলে ডাক্তার পাই না, ওষুধ পাই না, কখনো দেখি এইটা নাই ওইটা নাই, আমাদেরকে বলে। শ্রমিক কল্যাণ কেন্দ্র একটা সংস্থা আছে বা একটা আছে, আমরা তো কোনোদিন শুনি নেই। মানুষ অসুস্থ হইলে তো অনেক সময় আসা যায় না আর কি। তো
তো এই সময়গুলোতে যদি আর কি আমাদের অতিরিক্ত একজন ডাক্তার থাকলো তাহলে আর কি মানে উনি এই সেবাটা আর কি দিতে পারতেন আর কি। প্রচার না থাকায় শ্রম কল্যাণ কেন্দ্রটির কথা জানেন না শ্রমিকরা, অথচ অর্থনীতিতে ভূমিকা রাখতে শ্রম কল্যাণ কেন্দ্রের কার্যক্রম বাড়ানোর তাগিদ সুশীল সমাজের। এখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এখানে অনেক বিনোদনেরও ব্যবস্থা আছে যেগুলো কার্যকর নয়। আমরা আশা করি কর্তৃপক্ষের কাছে যেন এই শ্রম কল্যাণ কেন্দ্রটি পুরোপুরি চালু হয়। আমার দাবি সরকারের কাছে যে এই শ্রমিক কল্যাণ যে কেন্দ্রটা আছে এটা যেন সচল থাকে, আমাদের শ্রমিক ওখানে পৌঁছাইলে ওরা যেন সেবা পায়। শ্রমিকদের কল্যাণে কেন্দ্রটি পুরোপুরি কার্যকর রাখতে নানা উন্নয়নের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের এখানে পর্যাপ্ত জনবল সহ ডাক্তার প্রেরণ করা হয় যাতে আমাদের শ্রমিকরা গিয়ে তাদের যে সেবাটা, আগে কিন্তু এখানে ডাক্তার ছিল এবং সেবা পেত, এবং ঔষধপত্র দেওয়া, এই কাজটা যেন আরও আমাদের কর্তৃপক্ষ এখানে পাঠানোর ব্যবস্থা করে। শ্রম কল্যাণ কেন্দ্রটিতে একটি হলরুম, খেলাধুলার সরঞ্জাম সহ রয়েছে ৫০০ শতাধিক বই। তবে রক্ষণাবেক্ষণের অভাবে সেসব ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংস্কারের অভাবে ভরাট হয়ে গেছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের খাল, বেদখল হয়ে গেছে প্রকল্পের জমি, অচল হয়ে আছে সেচ পাম্প। ঝিনাইদহে আউশ মৌসুমে পানি না পাওয়ায় বিকল্প উপায়ে সেচ দিতে হয়েছে চাষিদের। এতে কয়েক গুণ বেড়ে গেছে উৎপাদন খরচ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4টি জেলায় সেচ সুবিধা নিশ্চিতে পাম্প মেরামত ও খাল পুনঃখননের দাবি কৃষকের। ঝিনাইদহে মুখ থুবড়ে পড়েছে গঙ্গা কপোতাক্ষ প্রকল্প। বন জঙ্গলে ছেয়ে গেছে প্রকল্প অফিস, লোপাট হয়েছে জানালা দরজা সহ সেচ খালের লোহার গেট। জেলার শৈলকুপা, হরিণাকুণ্ডা ও সদর উপজেলায় প্রকল্পের কয়েকশো বিঘা জমি বেদখল হয়ে গেছে। পানি আসে না, যে খাল সব মারা গেছে, এমন অবস্থা হয়ে গেছে। 5-7 বছর এদিকে খালে পানি দেওয়া হয় না, যার কারণে আমরা বড় এবং চৈতে বড় ধান লাগানোর ক্ষেত্রে পানির ক্ষেত্রে আমরা খুব ক্ষতিগ্রস্ত হই। 3টি পাম্পে 2টি অকেজো হওয়ায় আউশ মৌসুমে শ্যালো মেশিন বসিয়ে বাড়তি দামে জমিতে সেচ দিতে হয়েছে চাষিদের। বিঘাপতি গুনতে হয়েছে 8 থেকে 10,000 টাকা পর্যন্ত। 1 বিঘা জমিতে 2টা বছর চাষ করতে গেলে 8,000 টাকা পানি বিল দেওয়া লাগে। আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। এখন বোরিংয়ের পানি দেওয়া, সেলো ইঞ্জিল দিয়ে পানি দিয়ে যে পরিমাণ ডিজেলের দাম, এই পানিতে চাষ করে তখন সেরকম একটা উন্নত হয় না। এদিকে সেচখাল ও অবকাঠামো সংস্কার করে আগামী মৌসুমে 27,000 হেক্টর জমিতে পানি সরবরাহের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সেচখাল এবং অবকাঠামোগুলো সংস্কার কার্যক্রম শেষ করে আগামী আমন মৌসুমে, খরিফ টু মৌসুমে ঝিনাইদহ অঞ্চলে প্রায় 27 থেকে 28,000 হেক্টর জমিতে সেচের পানি সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার 13টি উপজেলায় সেচ সুবিধা নিশ্চিতে 7 দশক আগে শুরু হয় জিকে প্রকল্প। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জালিয়াতি ও দুর্নীতির কারণে বেড়েই চলেছে আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ। বিতরণ করা ঋণের 35% বেশি খেলাপি। তাই ব্যাংকের মতো দুর্বল আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, শুধু সংখ্যা কমিয়ে আনা নয়, ঋণ দেওয়ার অনিয়মের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের দুরবস্থা নতুন নয়। পিকে হালদার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যে অনিয়ম করেছে, পুরো খাত এখনও তার জের টানছে। পিকে হালদারের মালিকানা ও ব্যবস্থাপনায় ছিল এমন কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে খেলাপির হার সবচেয়ে বেশি। পাশাপাশি অনিয়ম দুর্নীতির কারণে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানেও খেলাপি ঋণ বেড়েই চলেছে। অন্তত 15 থেকে 20টি আর্থিক প্রতিষ্ঠানের অবস্থা চরম নাজুক। বাংলাদেশ ব্যাংকের হিসেবে মার্চ শেষে আর্থিক প্রতিষ্ঠানে খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে 27,189 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 35% বেশি। 3 মাসের ব্যবধানে বেড়েছে 2,100 কোটি টাকা। এমন অবস্থায় আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা কমিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক যেভাবে ব্যাংকগুলোকে আবার তাদের কীভাবে ক্রাইসিস থেকে উত্তরণ করা যায় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে, একইভাবে এনবিআইএফগুলোকেও কীভাবে নন পারফর্মিং থেকে পারফর্মিং করা যায়, আর যদি সেটা করা না যায় তো তার ব্যাপারে হয়তো বা চরম কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে। ওই উদ্যোগটা বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছে। দেশের 35টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে 22টি প্রতিষ্ঠান পুনর্গঠনের চিন্তা করছে বাংলাদেশ ব্যাংক। যদিও অনেক প্রতিষ্ঠান একদিকে যেমন আমানতকারীর অর্থ ফেরত দিতে পারছে না, তেমনি নতুন আমানত সংগ্রহ ব্যর্থ হচ্ছে। নন ব্যাংকগুলো করছে, মানুষের কাছ থেকে কিছু ফিক্সড ডিপোজিট নিছে,
বা বিভিন্ন জায়গা থেকে বড় করেছে, করে আবার ওই লোকগুলোই, কারণ নতুন করে আর ব্যাংকের লাইসেন্স পাচ্ছে না, আবার ওই লোকগুলো এখান থেকে টাকাগুলো মারার জন্য এই কাজটা করছে। সুতরাং এদের অবজেক্টিভটাই তো খারাপ ছিল। আমার মতে তো এগুলো সব মানে অল নন ব্যাংক ফাইন্যান্সিয়াল বন্ধই করে দেওয়া উচিত, একদম একদম অ্যাক্রস দ্য বোর্ড, কারণ এদের কোনো দরকারই তো নাই। আমার বিশ্লেষকদের মতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনিয়মের দায় বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না। খেলাপিদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকে আরও কঠোর হওয়ার তাগিদ তাদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।